A job taken away after about 9 years of service would indisputably cause insurmountable inconvenience to the appellants, and their survival along with their family members would be at stake. In such circumstances, and considering the enormity of the impact, we are not inclined to uphold the cancellation of appointment of 32,000 teachers who have worked in the post for a long period. আদালতের কাজ নয় দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া বা বজায় রাখা বা এমন কোনো জাজমেন্ট দেওয়া যাতে দুর্নীতি যারা করেছেন তারা উৎসাহিত হন। একজন জাজ কি জাজমেন্ট দেবেন সেটা অন্যান্য অনেক ফ্যাক্টরের পাশাপাশি তিনি কিভাবে বেড়ে উঠেছেন তার যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডের উপরও নির্ভর করে। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন বিচারপতি বর্তমান এমপি শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্যার, আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করব যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একগুচ্ছ অভিযোগ উঠেছিল এবং মামলাকারীদের অভিযোগের অনুসারে 2016 সালে নিয়োগের আইন মানা হয়নি, নিয়োগ প্রক্রিয়া সংরক্ষণ বিধি মানা হয়নি এবং শূন্য পদে অতিরিক্ত নিয়োগ হয়েছিল, ন্যূনতম যোগ্যতা নিয়ে এমন প্রার্থীরাও চাকরি পেয়েছিল, কিন্তু অবশেষে আজকে যা রায় দেখা গেল তাতে চাকরি তো বহালই রইল। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমার কি দেখা যাচ্ছে, ডিভিশন বেঞ্চে তো ক্ষমতা আছে একটা রায়কে বদলে দেওয়ার, ডিভিশন বেঞ্চ সেরকম রায় দিয়েছে, এই নিয়ে তো আমার আলাদা করে কিছু বলার থাকতে পারে না, সেটা আমাদের জুডিশিয়াল ডিসিপ্লিনের বাইরে। কিন্তু একটা বিষয় যেটা যে আজকে তাহলে প্রশ্ন উঠছে যে 26,000-এর তাহলে কি দোষ ছিল? বিচারপতিরা আজকে যে যুক্তি দেখিয়েছেন মানবিকতার, সেই যুক্তি তো 26,000-এর ক্ষেত্রেও বহাল হতে পারতো, সেটা কেন? দেখুন 26,000-এর চাকরি গেল, সেই টাচ শুনে যদি এই জাজমেন্টটা আপনি দেখেন তাহলে এই জাজমেন্টটা ভুল। সুপ্রিম কোর্ট তো ঠিক বলেছিল, সুপ্রিম কোর্ট তো হাইয়েস্ট কোর্ট, তাই না? সুপ্রিম কোর্টে যদি যারা মামলা করেছিলেন তারা যদি সুপ্রিম কোর্ট যান, গিয়ে তারা যদি বলেন তখন সুপ্রিম কোর্ট বিচার করবে যে তারা ভুল বলেছিলেন না ঠিক বলেছিলেন। আপাতত যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ আজকের এই জাজমেন্টটাই তো থাকবে না, এটাই জাজমেন্ট, এই হচ্ছে ব্যাপার। তবে আনন্দে উল্লাসে যারা নৃত্য করছেন তারা জেনে রাখুন, উল্লাসে নৃত্য করছেন একদল লোক, আমি শুনেছি, তো তারা জেনে রাখুন যে উল্লাস করে কোনো লাভ নেই, কারণ এটা সম্পূর্ণ একটা সিম্প্যাথেটিক গ্রাউন্ডে জাজমেন্ট হয়েছে যতদূর আমি জানতে পেরেছি। এখানে কোনো লিগ্যাল ব্যাকগ্রাউন্ড নেই, লিগ্যাল লজিক নেই। স্যার, আর একটা বিষয় যেটা উঠছে যে সিম্প্যাথেটিক গ্রাউন্ডে যে আজকে রায়টা হলো তাতে চোরের পরিবার কি খাবে, তাই প্রাতিষ্ঠানিক চুরি স্বীকৃত হলো, এমন প্রশ্ন এখন সমাজ মাধ্যমে উঠছে। এবং একই সঙ্গে এই প্রশ্নও উঠছে যে পরীক্ষায় দুর্নীতি প্রমাণিত হলেও চাকরি বহাল, এটা সব চাকরি প্রার্থীদের প্রতি কি ন্যায় বিচার হলো? এই প্রশ্নের সরাসরি উত্তর হবে যে না, হলো না। কারণ আদালতের কাজ নয় দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া বা বজায় রাখা বা এমন কোনো জাজমেন্ট দেওয়া যাতে দুর্নীতি যারা করেছেন তারা উৎসাহিত হন। তবে যেখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে এটা আইন মহলে যারা আইনের চর্চা করেন তারা জানেন যে জুডিশিয়াল রিয়ালিজম বলে একটা কথা আছে, সেটা বলে যে একজন জাজ কি জাজমেন্ট দেবেন সেটা অন্যান্য অনেক ফ্যাক্টরের পাশাপাশি তিনি কিভাবে বেড়ে উঠেছেন তার যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডের উপরও নির্ভর করে, ঠিক আছে? তো আমি আমার নিজের ব্যাকগ্রাউন্ডের কথা বলতে পারি। আমি একটা সম্পূর্ণ নন কম্প্রোমাইজিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমার কাছে অন্য কোনো রায় প্রত্যাশা করা কারোর উচিতই ছিল না। তো এখানে যে যারা দিয়েছেন তারা হয়তো অতটা কঠোর নন, তারা অনেক বেশি অভিজ্ঞ, তারা জানেন যে দুর্নীতিকে প্রশ্রয় কখন দিতে হয়, সেই জন্য তারা এই রায় দিয়েছেন। তাদের ব্যাকগ্রাউন্ড চেক করলে বোঝা যাবে যে তারা তাদের ব্যাকগ্রাউন্ডে কি আছে। হ্যাঁ স্যার, আরেকটা বিষয় যে আদালত কি তাহলে দুর্নীতিকে সীমিত আকারে দেখলো নাকি ব্যবস্থাগত ত্রুটি হিসেবে ব্যাপারটাকে গ্রহণ করলো? সেটা তো আমি বলতে পারবো না, সেটা আমি বলতে পারবো না।
আচ্ছা স্যার, আরেকটা বিষয় আমি প্রশ্ন করতে চাই যে আজকে এই যে চাকরি বহাল রইল এবং এই বিষয়টা, যেটা যদি আজকে চাকরি বহাল না থাকতো সেটা কিন্তু সরকারের উপর আরেকটা বড় চাপ হতো, কিন্তু এই চাকরি বহাল থাকায় এটা কি সরকারের জন্য একটা বড় রাজনৈতিক স্বস্তি হয়ে উঠলো তৃণমূল সরকারের জন্য? এ সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না, কারণ প্রাথমিক রায়টা আমি দিয়েছিলাম জজ হিসেবে। আজকে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমার সেই সত্তাকে রাজনৈতিক সত্তায় টেনে আনতে হয়, সেটা আমি কখনোই করব না। কিন্তু কিন্তু এই বিষয় নিয়ে কুণাল ঘোষ ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু বক্তব্য রেখেছেন। কুণাল বাবু পণ্ডিত মানুষ, আমি ওনাকে ভালো উনি রাখতেই পারেন। কুণাল ঘোষ বলছেন যে চাকরি খাওয়ার রাজনীতির চক্রান্ত প্রমাণিত, সেই আইনজীবী নেতা সংশ্লিষ্ট শকুনেরা প্রকাশ্যে ক্ষমা চান, কোথাও কোনো অনিয়ম হলে সেক্ষেত্রে তদন্ত হোক, ব্যবস্থা হোক, কিন্তু তার জন্য সকলের চাকরি খেয়ে চোখের জল নিয়ে রাজনীতির কারবারি যে সমস্ত মানুষ তাদেরকে চিনে নিন। বিচারপতির চেয়ারে বসে রাজনীতির ইস্যু তৈরি করে সাংসদ হতে যাওয়া ব্যক্তির ভূমিকা তদন্তের আওতায় থাকা উচিত, কারণ উনি বিচারপতির চেয়ারে বসে অন্যায়ভাবে ইস্যু তৈরি করেছেন, তারপর চাকরি ছেড়ে বিজেপিতে গিয়ে সেই ইস্যুতেই রাজনীতি করছেন। এটা বিচার ব্যবস্থার পক্ষে দুঃখজনক নজির হয়ে থাকলো। কুণাল বাবু মানুষ হিসেবে ভালো, তিনি যা বলেছেন সেটাকে আমি মেনে না নিলেও আমি সে সম্বন্ধে কোনো মন্তব্য করব না। ঠিক আছে? হ্যাঁ, উনি একজন অত্যন্ত পণ্ডিত বিদগ্ধ মানুষ, বহু অভিজ্ঞতা। উনি বলেছেন ওনার মতামত উনি বলতেই পারেন, তার মানে এই নয় যে ওনার মতামতের উপরে আমাকে একটা রিয়াকশন দিতে হবে, সেই রিয়াকশন আমি দেবো না। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন সেই বিষয়ে কিছু বলবেন? কারণ তিনি বলছেন একজন বিচারপতি যখন রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে চলেন তখন এই ধরনের রায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিচারপতি দিতে পারেন। থরলি পলিটিক্যাল ইন্টেনশন ছিল, সেটা আমরা পরবর্তীকালে প্রমাণিত হয়েছে। আমরা এই কথাটা বারবার বলে গেছিলাম, এবার প্রমাণিত হয়ে গেল। না, এখানে ওই একই ব্যাপার যে অন্য কে কি মন্তব্য করলো তার উপর আমার মন্তব্যের কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, আমি মন্তব্য করেছি হাইকোর্টের জাজমেন্ট যেটুকু আমার কানে এসেছে তার বেসিসে। হাইকোর্টের জাজমেন্ট সবসময় সঠিকভাবে এবং নিরপেক্ষভাবে তার সমালোচনা করা যায়। তো পুরো জাজমেন্ট যদি আমি কখনো পড়ে দেখি, আমার পড়ে দেখার ইচ্ছে খুব একটা নেই, যদি কখনো দেখি তাহলে হয়তো অন্যভাবে কিছু বলবো। স্যার, আমি একটা শেষ প্রশ্ন অন্য বিষয় নিয়ে করতে চাই, সেটা হচ্ছে যে চাকরি বহাল থাকা মানেই কি দুর্নীতির মামলা শেষ, নাকি তদন্ত চলবে? কারণ যেসব ওএমআর বা সুপারিশ নিয়ে প্রশ্ন উঠেছিল তাহলে সেগুলো তো অপ্রাসঙ্গিক হয়ে যায়। সেটা যারা তদন্ত করছেন তারা ঠিক করবেন তাদের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।